শুরু হচ্ছে অভিযান। মোদির নতুন নিয়মে ভারত ছাড়তে হবে পলাতক আওয়ামী লীগ নেতাদের। এবং সর্বশেষ জানাবো, দিল্লির সুতার টানে নাচছে জাতীয় পার্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হচ্ছে অভিযান। মোদির নতুন নিয়মে ভারত ছাড়তে হবে পলাতক আওয়ামী লীগ নেতাদের। ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইতোমধ্যে বহু বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে। যদিও সরাসরি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়নি, তবে আগামী আগস্ট থেকে কঠোর অভিযান শুরু হবে বলে জানা গেছে। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্রয় নেওয়া নেতাদের অন্য কোনো দেশে চলে যেতে বলেছে। এই অবস্থায় প্রায় 1.5 লাখ আওয়ামী লীগ নেতা কর্মী ও তাদের পরিবার ভারতের চরম দুর্দশার মুখোমুখি হতে চলেছে বলে জানা গেছে। নেতারা বলছেন, দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ নেই, ফলে তারা চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে দেশে ফেরার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, ভারতের অনুপ্রবেশ বিরোধী নতুন আইনে কোনো বিদেশি নাগরিককে দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হবে না। এই আইন ও অবস্থান এখন ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট তৈরি করেছে। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা আগস্ট মাস থেকে ব্যাপক ধরপাকড় শুরু করবে। এর আগেই আওয়ামী লীগ নেতাদের ভারত ছাড়ার জন্য সময় দেওয়া হবে। ইতোমধ্যে প্রায় 50 জন শীর্ষ নেতা ভারত থেকে আমেরিকা ও ইউরোপে চলে গেছেন। বাকিরাও পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টা করছেন, তবে দেশে ফিরতে সাহস পাচ্ছেন না কেউই। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রীর সহযোগী সংগঠনের নেতা এবং জেলা উপজেলা পর্যায়ের প্রায় 1,43,000 নেতা কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যেও রয়েছেন অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। এই অবস্থায় ভারত ছাড়ার চাপ তাদের মাঝে আরও অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে। শেখ হাসিনাকে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভারতে নিরাপদে নেই এবং চরম চাপে রয়েছেন। শেখ হাসিনাও তাদের দেশ ছেড়ে ফিরে যেতে বলেছেন বলে জানা গেছে। কিন্তু দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ না থাকায় নেতারা উৎকণ্ঠায় রয়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, দেশে ফিরলে তাদের জীবন হুমকির মুখে পড়বে। বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় দলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে আরও মামলা ও ধরপাকড় বাড়তে পারে। এতে দলটির নেতাকর্মীরা গোপনে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। তবে অনেক বিশ্লেষকের মতে, এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে আওয়ামী লীগ। তারা নিজেদের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে তুলে ধরে দেশে ও বিদেশে সহানুভূতি অর্জনের চেষ্টা করতে পারে। দিল্লির সুতার টানে নাচছে জাতীয় পার্টি। শেখ হাসিনার 1.5 দশকে হাসিনার ফ্যাসিবাদের শাসনের প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির এই বোঝাপড়া নতুন নয়। জেনারেল এরশাদের ক্ষমতা দখল ও রাজনৈতিক দল গঠনের পর থেকে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়ে এসেছে আওয়ামী লীগ। এরশাদ দেশের প্রথম নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিলেন। এরশাদের সেনা শাসনকে প্রথম যে রাজনৈতিক দলটি সমর্থন দিয়েছিল সেটি হচ্ছে আওয়ামী লীগ। এরশাদের ক্ষমতা দখলের পর শেখ হাসিনার মন্তব্য ছিল, আই এম নট আনহ্যাপি, অর্থাৎ আমি অখুশি নই। এর মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা শাসনকে বৈধতা দিয়েছিলেন শেখ হাসিনা। বিনিময়ে শেখ হাসিনা এরশাদের 9 বছরের স্বৈরশাসনের রাজনৈতিক ও আর্থিক সুবিধা পেয়েছেন। এরশাদ হাসিনার দীর্ঘ এই সম্পর্ক ছিল মান-অভিমান ও রোমাঞ্চে ভরা। দুটি দলই এদেশে শাসন করেছে পরস্পরের পরিপূরক হিসেবে। এই সম্পর্ক এখনও বিদ্যমান, কারণ দুজনের রাজনীতির কিবলা একই স্থানে, সেটি হচ্ছে দিল্লি। এরশাদ ক্ষমতা দখলের পর বিএনপির ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, অন্যদিকে আওয়ামী লীগকে দিয়েছে বিশেষ সুবিধা। বিএনপি নেতা মওদুদ আহমেদ ছিলেন এরশাদের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশের রাজনীতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জিয়াউর রহমান ও এরশাদের শাসনকাল নিয়ে ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট নামে একটি বই লিখেছেন। এই বইয়ে হাসিনা ও এরশাদের সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। মওদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন, এরশাদ তার শাসনামলে ভারতের প্রতি নমনীয় আচরণ প্রকাশ করলে
আওয়ামী লীগ ও এরশাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে জনমনের সন্দেহ আরও দানা বেঁধে ওঠে। এর ফলে এরশাদ যেমন তার সুনির্দিষ্ট কোনো রাজনীতি না থাকা সত্ত্বেও ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হন, তেমনি আওয়ামী লীগ বিএনপির মোকাবেলা করে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সংহত করে নিতে সক্ষম হয়। এরশাদের পুরো শাসনামলে আওয়ামী লীগ সামরিক স্বৈরশাসককে সমর্থন দিয়ে গেছেন। ৮৬ সালে নির্বাচনের আগে এক জনসভায় শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, এরশাদের অধীনে যদি কেউ নির্বাচনে অংশ নেন তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। এরপর হাসিনা নিজে সেই নির্বাচনে অংশ নেন। এরশাদ ও হাসিনার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে ছিল নিবিড় যোগাযোগ। মওদুদ আহমেদ তার বইয়ে এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় হাসিনার সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ তুলে লিখেছেন, কমপক্ষে দুবার এরশাদ গোপনে হাসিনার সঙ্গে দেখা করেছেন। একবার তিনি হাসিনাকে লং ড্রাইভে নিয়ে যান এবং তাকে আশ্বস্ত করেন যে শেখ মুজিবকে সরকারিভাবে জাতির পিতা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা হবে, মুজিব হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করা হবে। এরশাদ ক্ষমতায় থাকাকালে যেমন শেখ হাসিনা ও আওয়ামী লীগ তার পাশে ছিল, তেমনি শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর সব সময় এরশাদ তার পাশে ছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ১৯৯৬ সালে। এই নির্বাচনের যে মন্ত্রিসভা গঠিত হয় তাতে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী হিসেবে যোগ দেন। ঐকমত্যের সরকারের নামে হাসিনার এই মন্ত্রিসভায় জাসদের আসম রব যোগ দিয়েছিলেন। পরে আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে এরশাদের দ্বন্দ্ব তৈরি হয়, কারণ আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক ছিল অনেক পুরনো। হাসিনার সঙ্গ ত্যাগ করে এরশাদ অল্প সময়ের জন্য জাতীয়তাবাদী শক্তির সঙ্গে জোট করেছিলেন। ভারতের চাপে তিনি সেই সিদ্ধান্তে স্থির থাকতে পারেনি। শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট গঠন করা হয়। ১৯৯৯ সালের 6 জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এবং ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান শাইখুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে 4 দলীয় জোট গঠনের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু শেষ পর্যন্ত এরশাদ এই জোটে ছিলেন না। দিল্লির চাপে ২০০১ সালের নির্বাচনের আগে জোট ত্যাগ করেন এরশাদ। তবে নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ 4 দলীয় জোটে থেকে যায়। দিল্লির ধারণা ছিল এরশাদকে জোট থেকে সরানো গেলে আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় আসবে। যদিও ২০০১ সালের নির্বাচন 4 দলীয় জোট ভূমিধস বিজয় পায়। এই নির্বাচনে বিএনপি এককভাবে ১৯৩ আসনে জয়লাভ করে। জামায়াত ১৭ এবং জাতীয় পার্টির আসন সংখ্যা কমে দাঁড়ায় 14টি। আগের নির্বাচনে জাতীয় পার্টি 32 আসন পেয়েছিল। এরপর 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ধ্বংসাত্মক আন্দোলনের সহযোগী ছিল জাতীয় পার্টি। 111-এর সুবিধাভোগী ছিলেন এরশাদ। ২০০৮ সালের নির্বাচনের পর হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন জাতীয় পার্টির 3 নেতা। তারা হলেন এরশাদের ভাই এবং বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আলম হাওলাদার। মন্ত্রিসভা বহাল রেখে হাসিনা যে 3টি ভোটারবিহীন ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছিল, এভাবেই শেখ হাসিনার